ইউরোপ, আমেরিকা বা ন্যাটোর কোনো ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার অভ্যন্তরে আঘাত করে, সেটিতে কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই ব্যাপারটি কোনো দিনও হালকাভাবে নেবে না রাশিয়া। এর প্রতিউত্তর হবে, তবে প্রতিউত্তর কোন ধরনের হবে সে ব্যাপারে তিনি স্পষ্ট করেননি। তিনি শুধু একটি কথা বলেছেন, তাহলে পশ্চিমাদের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে যাবে রাশিয়া। মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হুমকির পর পশ্চিমারা কি ভয়ে লেজ গুটিয়ে পালাবে, নাকি আস্ত তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে? এখানে এমন ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি আমার মনে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর আর কখনোই হয়নি। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমা বিশ্ব এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। সামান্যতম ভুল হলে এই দুই পরাশক্তির মধ্যে প্রচণ্ড রকমের যুদ্ধ বেঁধে যেতে পারে, আর যেটি কারো জন্যই মঙ্গলজনক হবে না। আর এই যুদ্ধ কখনোই জয় পরাজয় নির্ধারণ করবে না, দুই পার্টি ঠকবে বা হারবে। কারণ যে বিধ্বংসী সমরাস্ত্রের খেলা এখানে হবে, সকলের কাছেই রয়েছে মারণ বিধ্বংসী সমরাস্ত্র। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় চরম রকমের আঘাত আনা হবে। নাজুক হয়ে পড়বে জার্মানি, ফ্রান্স এবং যে সকল সামরিক শক্তির ইউরোপীয় দেশগুলো রয়েছে তাদের অবস্থানও। কারণ রাশিয়ার সাথে যুদ্ধে টেকার মতো এখানে কারোই কোনো কনভেনশনাল পাওয়ার নেই। আমেরিকার বাইরে শুধুমাত্র সম্পূর্ণ ইউরোপ যদি রাশিয়ার সাথে লাগতে আসে, তাতেও তারা রাশিয়ার সাথে পারবে না, এটি একেবারে নিশ্চিতভাবে বলা যায়। অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন এবং তারা এই মুহূর্তেই বলার চেষ্টা করবেন যে এক ইউক্রেনকেই পরাজিত করতে পারে না, তাহলে সম্পূর্ণ ইউরোপকে রাশিয়া কিভাবে ধরাশায়ী করবে। তাদের জন্য সমবেদনা হচ্ছে, আপনারা বুঝতেই পারেননি যে ইউক্রেনে কারা যুদ্ধ করছে। ইউক্রেনে সম্পূর্ণ ন্যাটো যুদ্ধ করছে এবং তার সাথে ন্যাটোর বাইরে আরও 10 থেকে 12টি দেশ রয়েছে, অর্থাৎ 30 থেকে 42টি দেশ এখানে একসাথে যুদ্ধ করছে একমাত্র রাশিয়ার বিরুদ্ধে। সুতরাং ন্যাটো এখানে যদি ইনভলভ হয়, তাহলে এই শক্তিমত্তার তেমন কোনো তারতম্য হবে না, যে লাউ সেই কদু হবে। সুতরাং রাশিয়ার জন্য এটি নতুন কোনো বিষয় নয়। রাশিয়া প্রতিনিয়ত 2 থেকে 3টি, 4টি, 5টি, এমনকি 30টি মতো দেশের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তার পারফরমেন্স তো আপনারা দেখতেই পারছেন। মিস্টার ভ্লাদিমির পুতিন খুব ভালো করে জানেন, যদি পশ্চিমা বিশ্ব এখানে সরাসরি যুদ্ধে ইনভলভ হয়, তাহলে তার যে অ্যালাই রয়েছে তারা কোনো না কোনোভাবে এটিকে প্রতিক্রিয়া দেখাবে। ইরান, উত্তর কোরিয়া থেকে শুরু করে চীনের মতো দেশগুলো। চীন হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না, তবে সম্পূর্ণরূপে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সাপোর্ট অব্যাহত রাখবে রাশিয়ার পিছনে। অনেকগুলো দেশ আছে যারা বৌদ্ধপন্থা অবলম্বন করে, অর্থাৎ তারা কোনো দেশের পক্ষে যায় না। ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা হবে তেমন। আমেরিকা যদিও চাইবে তাদের অ্যালায়েন্স, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সকল চরম মিত্র রয়েছে আর ভারতের মতো মিত্র রয়েছে, তারা যেন ইউক্রেন এবং আমেরিকার পক্ষে দাঁড়ায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, হয় ভারত এবং তুরস্কের মতো দেশগুলো নিরপেক্ষ থাকবে, অথবা ইনিয়ে বিনিয়ে বা কোনো কারণ দেখিয়ে রাশিয়ার পক্ষে অবস্থান নেবে। আর সেটি আমেরিকা এবং তার মিত্রদের জন্য চরম রকমের একটি আঘাত হিসেবে পরিগণিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তার যে মিত্ররা রয়েছে তারা কোনো দিনও রাশিয়ার বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধারণ করবে না, যুদ্ধের সহযোগিতা করবে না, অর্থনৈতিক সহযোগিতা বলেন অথবা সামরিক সহযোগিতা বলেন, যেটি বলেন না কেন। আর আমেরিকা চাপ দিয়ে এদের কিছু করাতে পারবে না, কারণ ভারতের মতো দেশ তার স্বাধীন পররাষ্ট্রনীতি ভিত্তিক যে সচেতনতা রয়েছে এবং জাতীয় স্বার্থের ব্যাপারে ভারতের যে দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য রয়েছে, পৃথিবীর অনেক কম দেশেই রয়েছে। এমনকি জাতীয় স্বার্থের ব্যাপারে আমার মনে হয় তারা আমেরিকার চেয়েও বেশি ঐক্যবদ্ধ। সুতরাং এখানে ভারতকে থ্রেট দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কিছু করানো যাবে, এটি আমেরিকা এখন হাল ছেড়ে দিয়েছে। যুদ্ধের শুরুতে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো গত্যান্তর না দেখে এখন তারা এটি বলে না, কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক এটি কোনোভাবেই আমেরিকা চায় না। কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে তার এশিয়ার রাজনীতি, এশিয়ার সামরিক নীতি এবং বিশেষ করে এশিয়ার কূটনীতির ধ্বংস হয়ে যাবে। ভারতকে রাগান্বিত করে আমেরিকা এই মধ্য এশিয়া বলেন, দক্ষিণ এশিয়া বলেন অথবা সাবকন্টিনেন্ট বলেন, কোথাও তার কোনো অবস্থান তৈরি করতে পারবে না, এটি গ্যারান্টি সহকারে বলা যায়। সুতরাং আমেরিকা, মধ্যপ্রাচ্য বলেন আর উত্তর আমেরিকা বলেন, দক্ষিণ আমেরিকা বলেন আর ইউরোপ বলেন আর রাশিয়া বলেন, কোথাও এমন কোনো কাজ করবে না যেটি ভারতের স্বার্থ হানি হয়। এবং আপনারা যদি সেটি বাংলাদেশের ব্যাপারেও বলেন, 100% প্রযোজ্য।
আমেরিকা ভারতের স্বার্থ রক্ষা করে তারপরে তার রাজনীতি করবে এশিয়ার বুকে। ভারতের স্বার্থ রক্ষা না করে এশিয়ার বুকে আমেরিকার রাজনীতি বা কূটনীতি অথবা সামরিক নীতি অথবা সামরিক জোট যেটি বলেন না কেন কোনোটাই করতে পারবে না বা টিকবে না। অর্থাৎ আমেরিকার সামরিক নীতির মূল মেরুদণ্ড বা স্তম্ভ হচ্ছে এশিয়াতে ভারত। সুতরাং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটিতে আমেরিকা কোনো প্রভাবই বিস্তার করতে পারবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চিত থাকতে পারেন, গ্যারান্টি দিয়ে দিলাম। বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের দেশে চীনের একক আধিপত্যকে বাধাগ্রস্ত করার জন্য বা চ্যালেঞ্জ জানানোর জন্য ওখান থেকে আমেরিকা সরাসরি কিছুই করতে পারবে না। এখানে তার মূল এজেন্ট হচ্ছে ইন্ডিয়া বা ভারত। সেটি শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, সেটি নেপাল বলেন, বাংলাদেশ বলেন। এখানে আমেরিকাকে ভারতের স্বার্থ রক্ষা করে তারপরে দাদাগিরি করতে হবে। ভারতের স্বার্থে আমেরিকা রক্ষা করবে না, ভারত চীনের সাথে মিলে আমেরিকাকে এশিয়া ছাড়া করে দেবে। সুতরাং এখানে ভূরাজনৈতিক পরিস্থিতি এবং স্টেবিলিটি বিবেচনায় অনেক রকমের একটি জটিল পরিস্থিতি তৈরি হয়, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের সমস্যা তৈরি করে। বন্ধুরা, এটি কোনোটি বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক নীতি, কূটনীতি এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থের অবশ্যই পরিপন্থী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদেশি প্রভাবশালী শক্তিগুলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যাকে যে সময় ইচ্ছে তারা ক্ষমতায় আনে, আর যাকে যে সময় ইচ্ছে ছুঁড়ে ফেলে দেয়। শুধু নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পরিপন্থী কোনো কাজ হলে বা ওই দেশের জাতীয় স্বার্থের ব্যাপারে সোচ্চার থাকলে আর তারা তাকে পছন্দ করে না। বন্ধুরা, পরবর্তীতে তারা যাদেরকে ক্ষমতায় আনে তারা যদি এক্ষেত্রে বড় ধরনের গাফিলতি প্রদর্শন করে আবার তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। বর্তমান সময়ে বা এই গত এক দশকে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশে এমনই ধরনের রাষ্ট্রের পরিচালিত যে কৌশলগত ব্যাপারগুলো রয়েছে, পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে এদের উন্নয়নই শুধু ব্যাহত হয়নি, বন্ধুরা, দেশটির অবস্থানগুলোতে ভঙ্গুর অবস্থায় চলে গেছে। চীন, ভারত এবং আমেরিকার দ্বন্দ্বভিত্তিক পরিচালনার ব্যাপারে এই দেশগুলো কখনোই মাথা তুলে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ এবং অন্য দেশগুলো যখনই দাঁড়াতে গেছে তখনই তাদের ভয়াল থাবায় পরিণত হয়েছে। সুতরাং সতর্ক থাকা উচিত। অবশ্যই জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া যায়। বন্ধুরা, প্রভাবশালী দেশগুলোকে এই সুযোগ করে দেয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলোর যারা ক্ষমতায় রয়েছে, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে, তাদের গলা ধরণকরণ দুর্নীতি। তারা এমনভাবে দুর্নীতি করেছে, সাধারণ নাগরিকের স্বার্থকে উপেক্ষা করে পুরো ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। পুরো এমন কোনো অবস্থান নাই যেগুলোকে কলুষিত করেনি। এই সুযোগের কারণেই, অর্থাৎ এই দেশগুলোর রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্বের কারণে তারাই সুযোগ করে দিয়েছে এই সকল প্রভাবশালী শক্তির বা দেশগুলোকে আমাদের দেশে হস্তক্ষেপ করার। অর্থাৎ এর পরিপূর্ণ দায় দায়িত্ব আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। তারা যদি পরিপূর্ণভাবে জনগণের হাতে ক্ষমতার চর্চা করত তাহলে এমন হতো না। তারা শুধু নিজেরাই ভাগ্যের চর্চা করেছে, হাজার হাজার কোটি ডলার পাচারের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। আর এ কারণেই তারা সুযোগ পেয়েছে বা বিদেশিরা সুযোগ পেয়েছে। ভারতের ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম। ভারত এক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে সাবকন্টিনেন্টে, তাই তারা নিজেদের পলিসি নিজেরাই নির্ধারণ করে এবং তাদের অভ্যন্তরে নাক গলানোর কোনো সুযোগই পায় না আমেরিকার মতো প্রভাবশালী দেশগুলো। আর এ কারণে তারা নিজেদের পররাষ্ট্রনীতি সেট করার মাধ্যমে বিশ্বে কোন দেশের সাথে কেমন সম্পর্ক হবে সেটি তারা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে। তাই বর্তমান বিশ্বে ভারতের মতো দেশগুলো আমেরিকার চোখ রাঙানিতে রাশিয়ার সাথে তাদের সম্পর্কের প্যাটার্ন রদবদল করবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। তাই বর্তমানে যে সামনে একটি যুদ্ধ অবস্থা আসছে, অর্থাৎ ইউক্রেন যদি তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার মস্কোতে পাঠিয়ে দেয় তাহলে মস্কো কোন সিদ্ধান্ত নেয় সেটি হলো দেখার বিষয়। ধুন্ধুরমার একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর এর সংবাদ প্রচারিত হবার পরপরই রাশিয়ান বাহিনী তার অত্যন্ত মূল্যবান যুদ্ধবিমান এবং বোম্বারগুলো সীমান্ত থেকে কেন্দ্রের দিকে বা দূরে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের যে দূরপাল্লার মিসাইলগুলো আসবে তার রেঞ্জের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে সেটি হতে পারে 300 কিলোমিটার। অর্থাৎ ইউক্রেনের হাতে 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল আসার পর তাদের সীমান্ত থেকে 300 কিলোমিটার অভ্যন্তরে হয়তো হামলা চালাতে পারবে। এতে রাশিয়ার অনেক সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটিও পড়ে যাবে, যেখানে রাশিয়ার যুদ্ধ বিমান এবং তাদের স্ট্র্যাটেজিক বোম্বারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং রাশিয়ার ইচ্ছামতো বিমান হামলা চালাতে পারবে না ইউক্রেনের অভ্যন্তরে যদি তার রানওয়ে এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। আর এখন যেভাবে ফ্রিলি তারা বোম্বারগুলোর মাধ্যমে বিমান হামলা চালাচ্ছে ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে, তখন আর রাশিয়া সেটি পারবে না। তার মাথায় রাখতে হবে অনেক কিছু।
সুতরাং ব্যাপারটি বিগড়ে যেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি যদি এমন কোনো অবস্থার অনুমতি দেওয়া হয় ইউক্রেনকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন কিছুই মানবেন না, প্রচণ্ড মাত্রায় আবার হামলে পড়বেন রাশিয়ার উপরে। আর রাশিয়ার প্রেসিডেন্ট শুধু সময় দেখুন তিনি কি করে। কার্স্কে তো ইতিমধ্যে ঘাপান শুরু হয়ে গেছে। ধন্যবাদ।